নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আবারও একটি ট্রাভেল ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। হঠাৎ করেই আমার এবং আমার বন্ধুর ইচ্ছা হলো কোথা থেকে ঘুরে আসার, কিন্তু কোথায় যে ঘুরতে যাব তা ঠিক করে উঠতে পারছিলাম না। কখনো ভাবছিলাম নর্থ বেঙ্গল, কখনো ভাবছিলাম সাউথ বেঙ্গল, কখনো ভাবছি পাহাড়, কখনো ভাবছি সমুদ্র। গোয়া, ভাইজ্যাক, সুন্দরবন সমস্ত কিছুই মাথার মধ্যে ঘুরছিল, কিন্তু সবশেষে আমরা বেছে নিলাম পাহাড়, নদী এবং জঙ্গলের মেলবন্ধন এই ডুয়ার্সের। কারণ এই বর্ষার মধ্যেই ডুয়ার্স হচ্ছে ঘোরার জন্য আদর্শতম জায়গা। তো ডুয়ার্স ঘুরতে গিয়ে কোথায় থাকলাম, কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং এইসব করতে গিয়ে ক টাকা খরচা হলো, এইসব বিষয়ে সমস্ত কিছু জানার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটাকে লাইক করো এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমার মতো ভালো বন্ধুকে আমি হারাতে চাই না। আরে তোমাদেরকে তো আসল কথাটা বলতেই ভুলে গেলাম। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আসল ঘটনাটা বুঝতে পারবে। বেশ রোমাঞ্চকর ঘটনা। চলো ভিডিওটা শুরু করা যাক। হঠাৎ করে প্ল্যান হয়, আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা এসি ভলভো বাস, আরাধনা বাসে করে যাচ্ছিলাম শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে ডুয়ার্সের হোটেল পর্যন্ত আমাদের গাড়ি বুক করাই আছে, কিন্তু মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়, আমাদেরকে আরও আধ ঘন্টা অপেক্ষা করতে হলো। আমাদের বাস ছিল রাত্রি 10টায়। আমরা ভেবেছিলাম সকাল 11টার মধ্যে ডুয়ার্সে পৌঁছে যাব, কিন্তু তার শেষ রক্ষা হলো না। ফারাক্কা ব্যারেজে আমরা প্রায় 5 ঘন্টার ট্রাফিক জ্যামে আটকেছিলাম। অবশেষে অভিশপ্ত ট্রাফিক জ্যাম কাটিয়ে বহরমপুর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। শিলিগুড়িতে পৌঁছে দেখি সেখানেও ট্রাফিক জ্যাম। প্রায় 1.5 ঘন্টা মতো এই জ্যামের মধ্যে আটকেছিলাম আমরা। শিলিগুড়িতে এখন কেন এত ট্রাফিক জ্যাম তার কারণ এখন বুঝতে পারলাম। কারণ এখানে এখন নতুন ফ্লাইওভারের কাজ চলছে, তার জন্য বেশিরভাগ রাস্তাটাই বন্ধ রয়েছে এবং এই কারণেই ট্রাফিক জ্যাম। ইতিমধ্যে আমাদের গাড়ি চলে এসেছিল। আমাদের যে গাড়িটি বুক করা ছিল সেটির আসার কথা ছিল সকাল 7টার সময়, কিন্তু যেহেতু আমাদের দেরি হয়েছে তাই আমরা আগে থেকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের আসতে লেট হবে। তাই তারা দুপুর 1টার সময় আমাদের জন্য এই গাড়িটি পাঠিয়েছিল। এই রাস্তাটি হচ্ছে ফুলবাড়ি, গাজলডোবা, ক্যানাল রোড। এই পথ ধরে আমরা ডুয়ার্সের পথে যেতে লাগলাম। আমাদের যাত্রাপথেই পড়ল তিস্তা ব্যারেজ। আমাদের দেরি হয়ে যাওয়ায় আমরা গাড়ি থেকে নেমে এই তিস্তা ব্যারেজ দেখতে চাইছিলাম না, কিন্তু আমাদের ড্রাইভার বললেন যে এত দূর থেকে যখন এসছেন তখন নেমে ভালো করে দেখুন। তখনই আমরা এই গাড়ি থেকে নেমে এই তিস্তা ব্যারেজ ভালো করে দেখলাম এবং ভিডিও করলাম। তিস্তা ব্যারেজে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছিল। যদি না নামতাম অনেক কিছু মিস করতাম। খুব সুন্দর এই ব্যারেজটি, বিশাল বড়। এই যে আমাদের গাড়িটি, যে গাড়িটি করে আমরা যাচ্ছি, আর এই যে হচ্ছে ড্রাইভার দাদা। প্রায় 10 মিনিট মতো এই ব্যারেজে সময় কাটিয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগোতে লাগলাম। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে গরুমারা অভয়ারণ্যের মধ্যে দিয়ে চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। চেক ইন করে সোজা আমরা চলে এলাম আমাদের রুমে। এই যে আমাদের রুমের দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা এখন। বাঁদিকে রয়েছে একটা কাবার্ড, জিনিসপত্র, ব্যাগ এসব রাখার জন্য। রুমের ডান দিকে ছিল একটা বড় টেবিল, তার সঙ্গে অ্যাটাচ ছিল একটা ড্রেসিং টেবিল এবং কিং সাইজ বেড, একটা বড় ক্লোজ উইন্ডো এবং তার সঙ্গে ছিল 2টি সিটিং এরিয়া, তার সঙ্গে টি টেবিল, অ্যাটাচড বাথরুম। এই রুমটিতে ছিল এয়ার কন্ডিশনারের ব্যবস্থা এবং টিভি, আর জানলা দিয়ে ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছিল মূর্তি নদী। রুমটা বেশ ভালোই ছিল, বাথরুমটা বেশ ভালো। এক কথায় বলতে গেলে অ্যাভারেজ যেমন হয় একটা হোটেল রুমে। আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 3:30 বেজে গেছিলো। এত দেরি হয়ে যায় আমরা তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে লাঞ্চটা করে নিলাম। এই যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করছি এখন। লাঞ্চে অর্ডার করেছিলাম ভাত, ডাল, আলু ভাজা এবং চিকেন কষা। লাঞ্চে ভিডিও করতে ভুলে গেছি। সারাদিন জার্নি করে আসায় ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু ঘুমিয়ে নিলাম। সন্ধে 6:45টার সময় ঘুম থেকে উঠলাম। আমাদের প্ল্যান ছিল সকাল 11টার মধ্যে এখানে পৌঁছে বিকালবেলায় জঙ্গল সাফারি করতে যাওয়ার, কিন্তু আমাদের পৌঁছাতে এতই দেরি হয়ে গেল যে আমাদের প্ল্যানটা ভেস্তে গেল।
আজকের সারাদিনটা মাটি হয়ে গেল। আগামীকাল ডুয়ার্স ঘোরার জন্য আমরা হোটেল থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম। সন্ধেবেলায় তেমন কিছু করার ছিল না, তাই হোটেল কাম রিসর্টটা একটু ঘুরে দেখতে লাগলাম। তোমরাও এখন রিসর্টটা দেখে নাও। এখন মেন রোড দিয়ে হোটেলে প্রবেশ করলাম, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়ার সামনে ছিল গেমিং জোন। এখানে অনেক ছোটোখাটো ইনডোর গেমের ব্যবস্থা ছিল। রিসর্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এবং বেশ ভালোভাবে সাজানো ছিল। রিসর্টের পিছনের দিকে ছিল সুইমিং পুল। আজকে আসতে দেরি হয়ে যায়, আজকে আমরা সুইমিং পুলে স্নান করে নিই। এই যে উপরে 3rd ফ্লোরে আমাদের রুম রয়েছে। আজকে স্নান করতে পারেন তো কী হয়েছে, কালকে এই সুইমিং পুলে স্নান করব। রিসর্টের সামনের দিকে ছোট্ট বাগান ছিল এবং বাচ্চাদের জন্য ছোট্ট পার্কও ছিল। রিসর্টের মধ্যে চারিপাশটা ঘুরিয়ে নিয়ে এরপর আমরা বেরিয়ে গেলাম রিসর্টের বাইরের এলাকাটা ঘুরতে। এখানে প্রাইমূর্তি রিসর্ট ছাড়াও অন্যান্য অনেক রিসর্ট রয়েছে, তোমরা সেই রিসর্টগুলোতেও চেক ইন করতে পারো। এই যে রিসর্টগুলোর বাইরে দিয়ে যাচ্ছি, তোমরা দেখে নাও। অনলাইনে অন্যান্য রিসর্টগুলো সার্চ করার পর প্রাইমূর্তির যে রিসর্টের রুমের ভাড়া অন্যান্য তুলনায় অপেক্ষাকৃত কম ছিল, তাই আমরা এই প্রাইমূর্তি রিসর্টটাকে বুক করেছিলাম। পাশেই মূর্তি নদী এবং ঘন জঙ্গল। রাতের বেলায় এখান থেকে যাওয়া আসা করা খুবই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে হাতি বা অন্যান্য জীবজন্তু চলে আসতে পারত। ঘন অন্ধকারে চারিপাশটা ঘুরে রিসর্টে ফিরে এলাম। ডিনারের জন্য অর্ডার করেছিলাম মিক্স শেজওয়ান ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। খাবারটা ছিল দারুণ, খুবই টেস্টি। ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকাল সকাল প্রায় 9:30টার সময় আমরা বেরিয়ে গেছিলাম ডুয়ার্সের সাইট সিন ভ্রমণের জন্য। আজকের এই সাইট সিন ভ্রমণের জন্য আমরা আমাদের রিসর্টেরই গাড়ি বুক করে নিয়েছিলাম। দুধারে চা বাগান, সবুজের মাঝখান দিয়ে রাস্তা, এত সুন্দর প্রাকৃতিক ভালো দৃশ্য দেখতে কারই না ভালো লাগে। শহরের কর্মব্যস্ত জীবনে চারিদিকে গড়ে উঠেছে কংক্রিটের জঞ্জাল, লোকেদের ভিড়, রাস্তায় ট্রাফিক জ্যাম, সমস্ত কিছু মিলে জীবন হয়ে ওঠে বিষাদময়। ডুয়ার্সে এই ভ্রমণে জীবন হয়ে উঠল প্রাণবন্ত। ছুক ছুক চাকার পায়, মাটি আমায় ডাকে হায়। ডুয়ার্সের পথে চলেছি, স্বপ্ন রঙিন দিনগুলো নিয়েছি। এই আকাশ এই বাতাস, চোখে শুধু সবুজ। ছোট্ট নদীর পানে মন হয়েছে অবুঝ। ডুয়ার্সের ভ্রমণের খরচ কত সে বিষয়ে একটু পরে আলোচনা করছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম সাইট সিন সামসিংয়ে। ডুয়ার্সের মুকুটমণি বলা চলে এই সামসিংকে। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে খুব সহজেই চালসা হয়ে এখানে পৌঁছানো যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে এর অবস্থান হওয়ায় এখানকার আবহাওয়া সারা বছরই ভীষণ মনোরম। সামসিংয়ে ঢোকার মুখেই তোমার নজর কেড়ে নেবে এই অন্তহীন সবুজ চা বাগানগুলো, আর ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে আমাদের ডুয়ার্সের অহংকার স্ফটিক স্বচ্ছ মূর্তি নদী। নদীর জলে পা ডুবিয়ে বা পাথরে বসে সময় কাটানোর অনুভূতিটাই আলাদা। খুব সুন্দর এই জায়গাটা। মোবাইলে যা দেখছো তার থেকে সামনে দেখলে আরও 10 গুণ বেশি ভালো লাগবে। সামনেই পাহাড় এবং পাহাড়ের গা বেয়ে চলা মূর্তি নদী, দেখেই মন জুড়িয়ে গেল, সমস্ত ক্লান্তি ঘুচে গেল এক নিমেষে। শীতের সময় যদি এখানে আসো তবে এখানকার গাছগুলোতে তুমি পাকা কমলালেবু দেখতে হবে। আর অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে হলো সামসিং ঘোরার একটা গোল্ডেন টাইম। সামসিংয়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে এরপরে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য রকি আইল্যান্ডের উদ্দেশ্যে।
যাওয়ার পথে রাস্তার ধারে প্রাকৃতিক দৃশ্যও খুব সুন্দর ছিল। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম রকি আইল্যান্ডে। এখানে নদীর স্রোত খুবই বেশি। পর্যটকদের কাছে এই জায়গাটি খুবই জনপ্রিয়। জায়গাটা খুবই সুন্দর। খরস্রোতা নদীর মাঝে একাধিক ছোট বড় অনেক পাথর মিলে মনে হচ্ছে যেন একাধিক দ্বীপ সৃষ্টি করেছে। তাই হয়তো এই জায়গাটির নাম রকি আইল্যান্ড। ডুয়ার্সের বুকে লুকিয়ে থাকা এক অপূর্ব অফবিট ডেস্টিনেশন হল রকি আইল্যান্ড। কালিম্পং জেলার সামসিংয়ের কাছে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে মূর্তি নদীর পাড়ে এক পাথুরে স্বর্গের সৌন্দর্য এক কথায় অসাধারণ। তুমি যদি ভিড়ভাট্টা থেকে দূরে প্রকৃতির মাঝে শান্তিতে কিছু সময় কাটাতে চাও তবে এই জায়গাটা তার জন্য আদর্শ। ডুয়ার্সে ঘুরতে এলে অবশ্যই এই জায়গাটাতে এসো। এই নদীর উপর একটা লোহার ব্রিজ রয়েছে। এই ব্রিজটা ক্রস করে আমরা এপারে এলাম। এছাড়াও এখানে অনেক ছোটোখাটো গেস্ট হাউস, ছোটোখাটো রেস্টুরেন্ট সবই রয়েছে। তোমরা এসে এখানেও থাকতে পারো। ফটো তোলা বা রিলস বানানোর জন্য এই জায়গাটি আদর্শ। সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরোনি, তাই এখানে একটা দোকান থেকে আমরা ম্যাগি এবং মোমো খেয়ে নিয়েছিলাম। দুটো টেস্টই অসাধারণ। রকি আইল্যান্ড থেকে আমরা যেতে লাগলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে অনেক জায়গায় আমরা এরকম গোলাপি ফুলের গাছগুলো দেখতে পাচ্ছিলাম। এই গাছগুলো কী গাছ তোমরা কি কেউ জানো? জানলে আমাকে কমেন্ট করে জানিয়ে তো। আমরা আমাদের ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এই গাছগুলোর নাম কি। ড্রাইভার বলতে পারলো না আমাদেরকে। আবারও রাস্তার 2 ধারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগাচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিল। রকি আইল্যান্ড থেকে এর দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। আমরা আমাদের গন্তব্যের কাছে প্রায় চলে এসেছি। সান্তানেখোলার কাছে এই জঙ্গলটি দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে তাই না? দুধারে ঘন জঙ্গল এবং মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ। সান্তানেখোলার কাছে পৌঁছে আমাদের গাড়িটা পার্ক করা দেওয়া হলো। এখন আমরা এই পথ ধরে সান্তানেখোলার সেই সাসপেনশন ব্রিজের কাছে যাচ্ছি। পার্কিং থেকে গাড়ি ভাড়া করেও এই সান্তানেখোলা সাসপেনশন ব্রিজের কাছে যাওয়া যায়, কিন্তু আমরা ভাবলাম আমরা হেঁটেই বা ট্র্যাক করেই এই পথটা অতিক্রম করব। মাত্র 500 মিটার মতো পথ, হেঁটেই যাওয়া যায়। কিন্তু যাদের বয়স অনেকটাই বেশি, বয়স্ক মানুষ, তাদের জন্য গাড়ি ভাড়া করে আসাটাই ভালো, কারণ চড়াই রাস্তায় উঠতে কষ্টই হয়। এখানে ফরেস্টে যাওয়ার জন্য 20 টাকা করে পার হেড টিকিট নেওয়া হয়েছে। এখন ঘন জঙ্গলের আওয়াজ শোনো। সামনে রয়েছে WBFDCর ট্যুরিস্ট লজ এবং রিভার ক্যাম্প। সবুজের স্বর্গরাজ্য সান্তানেখোলা ডুয়ার্সের চেনা পর্যটন কেন্দ্রগুলোর ভিড় থেকে দূরে একেবারে শান্ত ও স্নিগ্ধ পরিবেশে নিজেকে হারিয়ে ফেলার এক আদর্শ ঠিকানা হলো সান্তানেখোলা। নেপালি ভাষায় খোলা শব্দের অর্থ হলো পাহাড়ি নদী বা ঝোড়া। পাহাড়ের বুক চিরে বয়ে চলা পাথুরে নদী আর চারপাশের ঘন সবুজ অরণ্যের মেলবন্ধন এই জায়গাকে এক অনন্য রূপ দিয়েছে।
এই সেই সাসপেনশন ব্রিজ বা ঝুলন্ত সেতু। সেতুর উপর দাঁড়িয়ে নিচে বয়ে চলা জলধারা আর মাথার উপরে মেঘ পাহাড়ের খেলা দেখার অনুভূতি সত্যিই অসাধারণ। শহরের কোলাহল থেকে দূরে শুধু পাখির ডাক আর নদীর কলতান শুনতে যারা ভালোবাসেন তাদের জন্য এটি একটি পারফেক্ট অফবিট ডেস্টিনেশন। এরপর আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য ঝালংয়ের উদ্দেশ্যে। সান্তানে খোলা থেকে ঝালংয়ের দূরত্ব প্রায় 23 থেকে 24 কিলোমিটারের মধ্যে। প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল, কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। উত্তরবঙ্গে ডুয়ার্সের এমনই এক শান্ত, স্নিগ্ধ আর মায়াবী জায়গা হলো ঝালং। বিশেষ করে গৌরীবাস ভিউ পয়েন্ট এর উপর থেকে ঝালংয়ের রূপ যেন এক কথায় অতুলনীয়। একদিকে সবুজ পাহাড়ের হাতছানি আর নিচ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদীর কলতান, আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এই লাল রঙের বাড়িটি দেখতে পাচ্ছ, এবং এই নদীর উপরে যত পাহাড় রয়েছে সমস্তটাই ভুটানের পাহাড় ও সীমান্ত এলাকা। দুই দেশের এই প্রকৃতির মেলবন্ধন সত্যিই মন জুড়িয়ে যাওয়ার মতো। এখান থেকে নিচের উপত্যকায় যে রূপলি বর্ণের নদীটি দেখা যাচ্ছে, সেই নদীটি হচ্ছে জলঢাকা নদী। এখানে ঝালংখোলা বা ঝালং নদীও এসে মিশেছে। দেখো পিছনের ভুটান। নিচে জলঢাকা নদীর উপরে বিন্দু ড্যাম রয়েছে। এরপরে আমরা এখান থেকে এই বিন্দু ড্যাম দেখতে যাব। এখন তোমরা যেই বাঁধটি দেখতে পাচ্ছ, এই বাঁধটির নাম হচ্ছে বিন্দু ড্যাম। ঝালং থেকে সামান্য এগোলেই বিন্দু নামক স্থানে জলঢাকা নদীর উপর এই বাঁধটি তৈরি করা হয়েছে। এটি পশ্চিমবঙ্গের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ। 1967 সালে এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এই ড্যামের উপর দিয়েই একটি ঝুলন্ত বা কাঠের সেতু রয়েছে, যা ভারত ও ভুটানকে যুক্ত করেছে। অর্থাৎ এই ড্যামের উপর দাঁড়িয়ে একদিকে ভারত এবং অন্যদিকে ভুটানকে দেখা যায়। এখন তোমরা যে নদীটি দেখতে পাচ্ছ, এই নদীটি হচ্ছে জলঢাকা নদী এবং এই জায়গাটি হলো বিন্দু। নদীর ওপারটাই হচ্ছে ভুটান। আমরা এখন ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের সাইট সিন ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে আমরা প্রচুর রবারের গাছ দেখতে পেলাম। তো এখন তোমাদের সঙ্গে আলোচনা করে নিই যে ডুয়ার্স ঘুরতে কেমন খরচ হয়। তো আমরা এসি বাসে করে বহরমপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত এসেছিলাম। সেখানে আমাদের পার হেড টিকিট লেগেছে 900 টাকা করে। শিলিগুড়ি থেকে রিসর্ট পর্যন্ত যে গাড়িটি বুক করা ছিল তার ভাড়া হচ্ছে 3000 টাকা। প্রাইম মূর্তি রিসর্টের যে রুমে আমরা ছিলাম সে রুমের ভাড়া হচ্ছে 1600 টাকা। হোটেলে খাওয়া দাওয়ার বিল হয়েছিল আমাদের 3600 টাকা। এবং ডুয়ার্সের সাইট সিনের গাড়ি ভাড়া লেগেছে 4000 টাকা। অর্থাৎ দুদিনের ডুয়ার্স ভ্রমণের মোট খরচ 16000 টাকা, পার হেড 8000 টাকা মতো। বিশেষ উল্লেখ্য, আমরা জঙ্গল সাফারিতে যাইনি। জঙ্গল সাফারি এবং অন্যান্য আরও খরচা এক্সট্রা নিয়ে তোমরা আরও 2000 টাকা ধরে রাখতে পারো। আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমাদের খরচটা একটু অপেক্ষাকৃত বেশি হয়েছে, কিন্তু তোমরা যদি বেশি সংখ্যায় আসো তবে তোমাদের খরচটা অনেকটাই কম হবে। রিসর্টে ফিরে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছিলাম সুইমিং পুলে স্নান করার জন্য। সুইমিং পুলে আধ ঘন্টারও বেশি সময় ধরে উচ্ছ্বাস হৈহুল্লোড় চলতে থাকলো এবং লাইম সোডা খেয়ে তেষ্টা মেটালাম। রুমে ফিরে এসে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। খাবারে ছিল স্যালাড, ভাত, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি এবং দই কাতলা। খাওয়া দাওয়া যখন শেষ হলো তখন 4টে বাজছিল, তাই আমরা ভাবলাম আর রেস্ট না নিয়ে সোজাসুজি চলে যাই মূর্তি নদীর তীরে। আমাদের রিসর্ট থেকে মাত্র পায়ে হেঁটে 1 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মূর্তি নদীর তীরে। মূর্তি নদীর পাড়ে এক পড়ন্ত বিকেল। সূর্যটা যখন ঠিক দিগন্ত রেখায়, তখন মূর্তি নদীর জলরাশি যেন সোনার টুকরো হয়ে ঝিলমিল করছিল। নদীর বয়ে চলার শব্দ আর সেই সোনালি আলোয় রাঙা পরিবেশ
এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। প্রকৃতির এমন রূপ না দেখলে বিশ্বাস করা কঠিন। ক্যামেরাবন্দি এই মুহূর্তগুলো সারা জীবন মনে রাখার মতো। মূর্তির এই শান্ত রূপটি আমার খুব কাছের। এখন বিশেষ কিছু মুহূর্তের ভিডিও তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমাদেরকে যে আসল কথাটা বলা হয়নি সেই কথাটি হচ্ছে, আমরা শুধুমাত্র ডুয়ার্সের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম না। আমাদের হাতে এক্সট্রা 2 দিন থাকায় আমরা চলে গেছিলাম এখান থেকে সোজা দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের একটি অফবিট জায়গা হচ্ছে দাওয়াইপানি, যা দার্জিলিংয়ের মেন টাউনের পাশেই। রাতের বেলায় দাওয়াইপানি থেকে দার্জিলিংয়ের দৃশ্য অপরূপ সুন্দর। সেখানেই ঘটেছে রোমাঞ্চকর ঘটনাটি। পরবর্তী ভিডিও দাওয়াইপানির ট্র্যাভেল ব্লগ আসতে চলেছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো যেন মিস না হয়ে যায়। ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে। তোমার পরিচিতদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো। তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাও, আমি অবশ্যই তার উত্তর দেব। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হও। নতুন নতুন ব্লগ ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। ডুয়ার্সে ভ্রমণ আজকে আমাদের এখানেই শেষ। কালকে সকালে আমরা রওনা দেব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেই ভিডিও মিস করতে না চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ডুয়ার্স ভ্রমণের অনেক ছবি তোলা হয়েছে, তার মধ্যে কিছু ছবি তোমরা এখন দেখতে পাচ্ছ। আর অতিরিক্ত ছবি দেখার জন্য তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আমাদের ইউটিউব পোস্টগুলোকে ফলো করতে পারো। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করো। অন্যান্য বিষয়ে ভিডিও দেখার জন্য পাশের ভিডিওগুলোতে ক্লিক করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।